দুই সিনিয়র নেতার শোকজ ইস্যুতে অস্বস্তি, দলে আস্থা সংকট চরম আকার ধারণ করছে। জোট ও ফ্রন্টে টানাপোড়েন আছে, থমকে আছে চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির আন্দোলনও। নেতাকর্মীদের হতাশা কাটাতে নতুন কোনো উদ্যোগ জোরে সোরে দেখা যাচ্ছে না রাজনীতির মাঠে। সংকটে আছে বিএনপি, একথাই বলছেন বিশ্লেষকরা। কিভাবে কাটবে এ সময়? আজ আমাদের সিএসআরএম জনতন্ত্র গণতন্ত্রের আলোচনার বিষয় বিএনপিতে সংকট। আমি আনোয়ার সাদি আপনাদের স্বাগত জানাচ্ছি। আমার আমন্ত্রিত অতিথি তিনজন, এই মুহূর্তে দুজন আমার সঙ্গে রয়েছেন দ্য ফিনান্সিয়াল হেরাল্ড পত্রিকা সম্পাদক জনাব রিয়াজউদ্দিন আহমেদ, এবং আমার সঙ্গে রয়েছেন বিএনপির সাবেক সংসদ সদস্য অবসরপ্রাপ্ত মেজর জনাব আখতারুজ্জামান। আমরা আশা করছি আমাদের সঙ্গে যুক্ত হবেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা এবং ঐক্যফ্রন্ট নেতা জনাব ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী। আমি আলোচনা শুরু করতে চাই জনাব অবসরপ্রাপ্ত মেজর আখতারুজ্জামানকে দিয়েই। এই যে বিএনপির ভেতরে সংকট আছে, বিশ্লেষকরা বলছেন, আপনি কি মনে করেন যে বিএনপি সত্যিকার অর্থেই সংকটে আছে? ধন্যবাদ সাদি ভাই, আপনাকে যদি দেখতে পাচ্ছি না, আপনার ছবি না দেখেই আপনার কথা শুনলাম রেডিও বাংলাদেশের মতো। হ্যাঁ, আপনারা একটা বড় নিউজ করেছেন আজকে। বাংলাদেশ প্রতিদিনে একটা বিশাল বড় নিউজ করা হয়েছে, সংকট পিছু ছাড়ছে না বিএনপির। আসলে বাড়ির থেকে আপনারা অনেকই সংকট মনে হতে পারে, সংকট থাকতেই পারে যে কোনো পরিবারে, ঘরে, সংসারে, প্রতিষ্ঠানে, দেশে, জাতিতে, সারা বাংলাদেশে আমরা সংকটের মধ্যে আছি, সারা বিশ্ব আছে সংকটে। আপনি দেখছেন কোভিড-19 নিয়ে সারা বিশ্ব এখন সংকটে। সংকট ছাড়া কে আছে বলেন? আমরা সবাই তো সংকটের মধ্যে আছি। তা আপনি বলছেন, অনেক বিশ্লেষক, অনেক বিশেষজ্ঞ তারা বলছেন। আমি আপনার রিপোর্টটার থেকে কয়েকটা জিনিস আমি আপনার হাইলাইট করতে চাই। এই ধরনের রিপোর্টগুলো কিন্তু আসলে একটা খুব সত্যতা বহন করে না। এই সমস্ত রিপোর্টের কারণে অনেক সময় নেতা কর্মীদের মধ্যে ক্ষোভ সঞ্চয় হয়, তারা অসন্তুষ্ট হয়, তারা দুঃখ পায়, কষ্ট পায়। প্রতিদিনের মতো একটি সংবাদপত্রকে আমাদের বিএনপি লোকেরা অতি গুরুত্ব দিয়ে পড়ে, এবং প্রায় মনে হয় প্রতি ঘরে ঘরেই বিএনপি লোকেরা পড়ে। কিন্তু যখন এই ধরনের মন্তব্য করা হয়, যেমন দেখেন আপনারা এখানে লিখেছেন, দলটির শীর্ষ নেতৃত্বে এখন আস্থার সংকট চরম। যে এই ভদ্রলোক এই রিপোর্টটি করেছেন, আমি তাকে ধন্যবাদ দিতে পারলাম না এই বক্তব্যটির জন্য, কারণ বিশাল একটি বিএনপির বিশাল দল, উনি কয়জনের সঙ্গে কথা বলেছেন। আর এই দলে তো আমাদের মতো খারাপ লোক যেমন আছে, লক্ষ লক্ষ ভালো লোক আছে। তো মানে আপনারা যদি খুঁজে 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 আমাদের মতো লোকদেরকে দিয়ে কথাগুলো বলান, তাহলে শুনতে খারাপ লাগে। উনি কয়জন লোকের সঙ্গে কথা বলেছেন যে আজকে নেতৃত্বের উপরে আস্থা সংকট? বিএনপি, বেগম খালেদা জিয়া, তারেক রহমান, তার নেতৃত্বের স্তম্ভ, তাদের নামে দল চলে, তাদের অবস্থায় দল চলে। বলতে গেলে শতকরা 100 নেতা কর্মীরাই দেশনেত্রী, দেশমাতা বেগম খালেদা জিয়া যা বলেন তা 100 ফলো করে। তারেক রহমান সাহেব যা বলেন তা 100 ফলো করে। আমার বড় ভাই রিয়াজ ভাই এখানে আছেন, উনি বহুদিন ধরে আমাদের বিএনপির সঙ্গে সম্পৃক্ত, উনি বলবেন। আপনি আরেকটি কথা বলেছেন, দেখেন, এই মুহূর্তে শোকজের বিপক্ষে দলের স্থায়ী কমিটি থেকে শুরু করে নেতা কর্মীদের বড় একটি অংশই এই মুহূর্তে শোকজের বিপক্ষে। কয়জন নেতা কর্মীর সঙ্গে আপনারা কথা বলেছেন রিপোর্টটা তৈরি করার সময়? কয়জন স্থায়ী কমিটির সঙ্গে আপনারা কথা বলেছেন? আপনারা কি করে বলতে পারলেন একটি বড় অংশই? এই ধরনের উদ্দেশ্য প্রণোদিত বক্তব্য কিন্তু একটা দলের কর্মী থেকে আহত করে, একটি সংবাদ মাধ্যমের প্রতি তাদের অনীহা সৃষ্টি হয়। তারপরে আপনাদের লেখার অধিকার আছে, আপনাদের মনে মাধুরী মিশিয়ে লিখতে পারেন, কিন্তু যখন স্ট্যাটিস্টিক্যালি লিখতে যাবেন, যখন বড় অংশ বলবেন, যদি আপনি বলতেন অনেকেই, আমাদের কোনো আপত্তি ছিল না। যদি আপনি বলেন যে মেজর আক্তারদের মধ্যে কিছু লোকের আস্থাহীনতা আছে, হ্যাঁ, হয়তো আমি স্বীকার করে নিতাম, আমার বলতে কোনো আপত্তি নেই, এবং হয়তো আমরা অনেকে অভিমত পোষণ করতে পারি। আচ্ছা, কিন্তু আপনারা যখন পরিসংখ্যান নিয়ে বলেন, জনাব মেজর আক্তার, ছোট একটা প্রশ্ন করি। এই যে আস্থার সংকট আছে এই শব্দের সাথে আপনি একমত, সংকট আছে এই শব্দের সঙ্গেও আপনি একমত। আপনার আপত্তি হলো যে বেশিরভাগ নেতাকর্মীর কথা কেন বলা হলো, তাই কি? আস্থার সংকট কেন? আমার তো নেতা তো বিশাল দল, আমি বলেন যে হ্যাঁ মেজর আক্তারের আস্থার সংকট আছে, আমার নাম দিয়ে বলেন, আই ডোন্ট মাইন্ড। কিন্তু আপনি যখন বলবেন যে দলের মধ্যে আছে, একটা বিভ্রান্তি ছড়ানো হচ্ছে না ভাই? এতে দলের মধ্যে একটা উস্কানিমূলক বক্তব্য হচ্ছে না, একটা বিভ্রান্তি ছড়াচ্ছে না? এতে নেতা কর্মীরা আহত হচ্ছে না, কিন্তু আপনি স্বীকার করছেন যে কিছু মানুষের
আস্থার সংকট আছে দলের ভেতরে, তারা আপনি বলছেন সংখ্যায় কম হলেও তো সেটি দলের ভেতরেই এই সংকট রয়েছে, তাই না? ইসলাম সেটি তো ধর্ম দলের বিশ্বাস বাইরে করি, কিছু না। আমাদেরও তো অনেক সময় খলিফার প্রতি আস্থার অভাব দেখা দেয়। অনেকে আছে না, আমরা তো সবাই তো আর ডেডিকেটেড মুসলিম না, সবাই তো ডেডিকেটেড ফর দ্য পার্টি না, কিন্তু আপনি কেন একটা ক্ষুদ্র অংশের বক্তব্যটাকে এত গুরুত্ব দিয়ে প্রকাশ করবেন? আপনার আগ্রহ কি? আপনি তো একজন মিডিয়া, নিরপেক্ষ। এই যে সরকারের সংকট আছে, সরকার চাচ্ছে বিএনপিকে উস্কে দিয়ে তার যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো অন্যদিকে নিয়ে যেতে। সরকার একদম মানে পাগলের মতো চাচ্ছে যাতে এই সংকটগুলা দূর করো। কারণ আপনি দেখেন সংকটগুলো সরকারের সামনে কিভাবে আসছে। দেখেছেন গতকালকে সেনাপ্রধান কি বলছে? ডেঞ্জারাস বক্তব্য, ভয়াবহ বক্তব্য। সেনাবাহিনীতে কোনো বিভেদ নাই। কে জিজ্ঞাসা করছে বিভেদ আছে কি নাই? কত বড় ভয়াবহ সংকটের কথা উনি বলছেন। জাতি কেঁপে গেছে। আজকে আমরা ভীত, সন্ত্রস্ত। উনি কি করে বললেন যে উনি সেনাবাহিনীতে বিভেদ নাই? তার মানে কি বিভেদ নিয়ে কেউ প্রশ্ন তুলতেছে? কাজে এই সংকটগুলো আপনি দলের দিকে নিয়ে যাচ্ছেন। আপনি দেখেন 4-5 মেজর জেনারেলকে সুপারসিড করে এই যে লেফটেন্যান্ট জেনারেল বানিয়েছেন। বানান, লেফটেন্যান্ট বানান, যাকে খুশি তাকে বানাবেন, কিন্তু যাদেরকে সুপারসিড করলেন তাদের অযোগ্যতা কি? জনাব মেজর আখতারুজ্জামান, যে আলোচনা করছি আমরা বিএনপির সংকট নিয়ে, কিন্তু সেনাবাহিনী নিয়ে আলোচনা করছি না, এটি হলো প্রথম কথা। কিন্তু সব বক্তব্যই মুদ্রার এপিঠ ওপিঠ, পজিটিভ নেগেটিভ নানানভাবে ব্যাখ্যা বিশ্লেষণ করা যায় বলেই কি আপনি একটা নেগেটিভ বিশ্লেষণ দিয়ে দেবেন সেনাবাহিনী সম্পর্কে? আমি সেটা বলছি না নেগেটিভ, আমি বলছি যে সংকটটা কোথায়। সংকটটা তো জাতির জন্য সংকট তৈরি হচ্ছে। কারণ যদি আমার দেশপ্রেম সেনাবাহিনীকে কেউ যদি বলার চেষ্টা করে বিভেদ তৈরি হচ্ছে এবং সেটা যদি ক্লিয়ারিফাই করতে সেনা প্রধানকে, তাহলে তো আমরা ভীত হই। কারণ আমরা তো জানার অধিকার রাখি না, জানতে চাবো না, জানতে পারবো না, কাউকে প্রশ্ন করতে পারবো না। কিন্তু পত্রপত্রিকার খবর তো আসছে না, এই বাক্যটিকে তো আপনি অত্যন্ত সিম্পল একটা স্টেটমেন্ট হিসেবে নিতে পারতেন যে আপনি কেমন আছেন, আমি ভালো আছি, এরকম আর কি। এরকম পজিটিভলিও তো নেওয়া যেত, তাই না? আসছেন, আমার রিয়াজ ভাই আসছেন, কথা বলবো। আমি শুধু এটা বললাম, এখানে আপনি আরেকটা কথা বলেন। দেখেন, আপনারা যদি খালি আপনি একটা কতগুলো ছেলেদের সঙ্গে কথা বলে স্টেটমেন্ট তৈরি করে ফেলেন। আপনারা একটা বক্তব্য দিয়েছেন, এই পত্রিকা লিখেছেন, প্রবীণ ও তরুণ নেতৃত্বের মধ্যে অন্তর্দ্বন্দ্ব তৈরি করে দলের একটি ক্ষুদ্র অংশ বিএনপিতে দাবিয়ে বেড়াচ্ছে। এটা কারারে ভাই? কোথায় পাইলেন বিএনপি দাবিয়ে বেড়াচ্ছে কিছু অংশ, কিছু লোক? আরে বিএনপিতে দাবড়ানোর মতো লোক তো খুঁজে পাচ্ছি না রে ভাই। অথচ এটা নিউজ করে দিলেন। সেই লোকটি কে? কার এত বড় ক্ষমতা বিএনপিতে যে দাবড়িয়ে বেড়াবে? এরকম দাবড়ানোর নেতা আমরা দেখতে চাই। আমরা তো চাই আমাদের বিএনপির দাবড়ানোর মতো নেতা তৈরি হোক। কিন্তু আমি কেন বলছি সাদি ভাই, বাংলাদেশ প্রতিদিন অত্যন্ত শ্রদ্ধাভাজন পত্রিকা, অত্যন্ত জনপ্রিয়, সর্ববৃহৎ আমি বলবো, সবচেয়ে বেশি জনপ্রিয় আমি বলবো। সেই জনপ্রিয় পত্রিকা কিন্তু মানুষ বিশ্বাস করে, মানুষ আস্থা নিয়ে পড়তে চায়, মানুষ এরূপ থেকে তার মনোভাব, তার জনমত তৈরি হয়। সেখানে যদি এই ধরনের বিভ্রান্তমূলক আমি আপনার কাছে আসছি। সুপ্রিয় দর্শক, আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা এবং ঐক্যফ্রন্ট নেতা জনাব ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী। আজ আমরা আলোচনা করছি কিছু সংকট, বিএনপিতে সংকট নিয়ে। যদিও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন যে বিএনপিতে কোনো সংকট নেই, সংকট আছে সরকারের, এবং নানা প্রতিকূলতার মধ্যেও বিএনপি এখন অনেক বেশি সুসংহত এবং শক্তিশালী আছে, এটি মির্জা ফখরুল ইসলাম বলছেন। কিন্তু এরপরও দুই সিনিয়র নেতার শোকজ ইস্যুতে বিএনপির ভেতরে এক ধরনের অস্বস্তি তা তো দেখাই যাচ্ছে, এবং জোট এবং ফ্রন্টে একটা টানাপোড়েন বিএনপির আছে, এবং বেগম জিয়ার মুক্তির আন্দোলন যে বেগবান নয় তা তো খালি চোখে দেখাই যাচ্ছে। যদিও মেজর আক্তার এর অনেক কিছুই স্বীকার করতে রাজি নন, কিন্তু আপনার কি মনে হয় যে বিএনপিতে সংকট আছে? জি জনাব ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী। বিএনপিতে যে সংকট আছে এটা বুঝতে পারলে, যে সংকট আছে সেটা পারলে বিএনপির খুব লাভ হতো, বিএনপির জন্য খুব ভালো হতো। দুর্ভাগ্যবশত মানুষ যখন জেগে ঘুমায় সে ভাবতে পারে না
অন্যরা তাকে, কেউ ভাবছে উনি ঘুমাচ্ছেন, কেউ ভাবছে উনি ঘুমের ভান করছে, সেটাই। তবে এইটা বিএনপির এই অবস্থাটা আসলে এটা সরকারেরও বড় সংকট, সরকারের কার্যকলাপও বড়। আজকে দেখেন, আজকে না গতকাল বোধহয়, গতকাল বলছিল আমাদের ওবায়দুল কাদের সাহেব বলছিল ভারতের সাথে বাংলাদেশের বন্ধনটা রক্তের রাখি বন্ধন। এটা ভালো কথা, খুবই ভালো কথা, কিন্তু সঙ্গে সঙ্গে এটা আরও ভালো হতো যদি এই জাতীয় রাখি বন্ধন তারা অন্যান্য বাংলাদেশের অন্যান্য রাজনৈতিক দলের সাথে করতেন। এটা না করে তারা এরা ভিন্ন পথে চলছেন, ভুল পথে চলে যাচ্ছেন। তারা অকারণে বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙ্গার কাহিনী আনলেন। ভাস্কর্য এটা তাদের মদত ছাড়া আলেমরা এই কাজ করেনি। আজকে কারণ আলেমদেরকে সন্তুষ্ট রাখার জন্য আওয়ামী লীগ 5,000 কোটি টাকা দিয়েছেন, মাদ্রাসার জন্য মসজিদ বানিয়ে দিয়েছেন, তাদের হাজার হাজার লোক আন্দোলন করলে পুলিশ বাধা দেয় না, কিন্তু আজকে বিএনপির 500 লোক নামলেই তাকে 100 জনকে অ্যারেস্ট করে। এই জাতীয় জিনিসটা এখন আওয়ামী লীগের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়। আমার মতে তারা সকল রাজনৈতিক দলের সাথে বসা উচিত। আজকে যেভাবে দুটা সমস্যা আছে, একটা হলো করোনা তো এই বছর চলবে, তারপরে হয়তোবা প্রকৃতির নিয়ম অনুসারে একটু কিছুটা কমবে। অপরটা হলো আমাদের জীবন জীবিকার সম্পর্ক। আর তারপরে দেখেন আমাদের 1,20,000 মতো লোক বিভিন্ন দেশে প্রবাসে চাকরি বাকরি কাজকর্ম করেন, যারা আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন। আজকে ব্রিটেনেও যে নতুন সমস্যা হয়েছে, তাদের অনেকেই এই সমস্যা থেকে বাঙালি প্রবাসীরা তারা দেশে ফিরতে চাইছেন, সেটা খুব স্বাভাবিক। আমার যাই কিছু হোক, আমি আত্মীয়স্বজনের মধ্যেই করতে চাই। তো এইসব জায়গাতেও সরকার কীভাবে এটা ট্যাকেল করবেন, সেটাও অন্যান্য রাজনৈতিক, বিএনপি একটা সবচেয়ে বড় রাজনৈতিক আমাদের বিরোধী দল, তার সাথে একটা মিটিং করতে পারেন না, অথচ আওয়ামী লীগ সরকার ভারতীয়দের সাথে, অ্যাম্বাসেডারের সাথে, সবার সাথে দেখা করেন। আজকে এটা একটা ভুল পথ। আজকে বিরোধী দল সরকারেরই অংশ আমার হিসাবে, তাদেরকে নিয়েই আমাদেরকে অগ্রসর হতে হবে, তাদেরকে জাতীয় ঐক্যমত্যের সৃষ্টি করতে হবে। এখানে বিএনপির কি কিছু করণীয় নেই জনাব ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী? জি আছে, সেইটি ভ্যাকসিনেরটাই বলতে যাচ্ছিলাম, যে আজকে যেমন ধরেন একটা তাদের ভারতীয় প্রধানমন্ত্রী আসলেন, আমাদের সাথে মিষ্টি কথা বলে আমাদেরকে পিঠ থাপড়ে দিয়ে বিদায় নিলেন। কী পেয়েছি আমরা? সাতটা যে আমরা মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং করলাম, না তিস্তা আছে, না আমাদের এগ্রিকালচার ব্যাপারে, কোনোটাই তো হয়নি। তারা কি দিয়েছেন? আমাদের কিছু যাতে জঞ্জাল সরানোর জন্য কিছু যন্ত্রপাতি দেবেন। পরিবেশ তো দূষণ করেছে কারা? পরিবেশ তো ভারতীয় সংস্থা রামপালের করেছে, কয়লা দিয়ে করেছেন। এইসব নিয়ে কোনোটা একটা আমাদের কি জনাব ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী, আপনি কি মনে করেন যে বিএনপি যে সংকটে আছে, সেই সংকটের ফলাফল হিসেবে সরকারের ভেতরে এই সব কিছু ঘটছে? এটা কেবল বিএনপির সংকট না, সংকট হলো সরকারের। সরকার না, কিন্তু আমি আপনার কাছে জানতে চাচ্ছিলাম, আপনি ইতিহাসের সাক্ষী বাংলাদেশের,
বাংলাদেশের ইতিহাস আপনার পাশাপাশি অগ্রসর হয়েছে। এই যে বিএনপি এত বড় একটি জনপ্রিয় রাজনৈতিক দল, এখনো বাংলাদেশে এর বিশাল জনগোষ্ঠী সমর্থক ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, কিন্তু দলটার আসলে সংকট কি? তারা কেন তাদের সমর্থক এবং কর্মীদের নিজেদের ঐক্যবদ্ধ করতে পারছে না? আচ্ছা আচ্ছা, এটা বলে আমি এটার মূল কারণ হলো আমাদের আক্তারের মতো লোকেরা তাদের নেতৃত্বে নেয়। আমাদের হাফিজের মতো লোকরা এটা নীতি নির্ধারণে এতে নেয়। শওকত একটা বিরাটি দেখে তারা কেউ নেই। আল্লাহ দুরার সম্পূর্ণ ইয়াঙ্গার যতগুলি আছে তারা কেউ নেই। ফলে হচ্ছে কি, তারা জনগণের আকাঙ্ক্ষা প্রতিফলনের জন্য সম্প্রতি যে চেষ্টাটা করেছে, সম্প্রতি যে তার জন্য তাদের কনগ্রেচুলেট করা উচিত ছিল। যদি তারা কোথায় নিয়মকানুন ভেঙেও থাকে, তাহলে সেটা প্রাইভেটলি সেটা দেখে নিয়ে চা খাওয়াতে নিয়ে তাদের স্ট্যান্ডিং কমিটিতে চা খেতে ডেকে এটাকে পাবলিক করা মোটেই না। তারপরেও কী করলে তারা উত্তর দিল, এখন বসে আবার ঘুমন্ত হয়ে গেলেন। ওনারা এটা সম্পর্কে একটা পরিষ্কার বলতে পারতো যে দেখেন, আমাদের একটা ভুল বুঝাবুঝি হয়েছিল, উই আর ওয়ান, এবং ওইটাকে ঝুলিয়ে রেখেছেন এই জন্য যেন তাদের হুকুমের তলায় হয়। কখনো মুক্তিযোদ্ধাদেরকে এইভাবে ব্যবহার করা ঠিক না। আজকে তাদেরকে এরা তো সবাই, এনারা যাদের নাম বললাম তারা সবাই আজকে বিএনপির একনিষ্ঠ কর্মী। এই জায়গাগুলিতে তার কারণ হলো কোনো সিদ্ধান্ত তারা নিতে পারছে না। বিএনপি আমাদের বিলাতের দিকে তাকিয়ে আছে। আমি বারে বারে বলছি, এখন তারেকের উচিত হবে তারেকের নাম যেন না ব্যবহার করতে পারে। তারেকের নাম ব্যবহার করা উচিত না। তারেক একদিন বাংলাদেশের হয়তো একদিন তারা যদি সঠিক পথে যায়, তাহলে তারেক বাংলাদেশের প্রধানমন্ত্রী হবে। কিন্তু যেভাবে বাড়ছে কোনো ভবিষ্যৎ নেই। তাদের উচিত হবে আজকে জাইমাকে তরুণ আছে, তরুণী, তাকে শিক্ষিত একটা আধুনিক চিন্তাধারায় মানুষ হয়েছে, তাকে বাংলাদেশে ফেরত পাঠানো। যেহেতু খালেদা জিয়া জেলে আবদ্ধ এবং তারেক জিয়া আসতে পারেন না, কারণ এই টেলিফোনে আর স্কাইপ দিয়ে এত বড় দলকে করা যায় না, এটাকে ফেস করতে হবে। তাই এখন এটাকে আমি মনে করি তাদেরকে সাহস করে ইনাদের সবাইকে ডেকে নিয়ে বসে মাঠে নামলে মাঠ তৈরি আছে। আজকে দেখেন কত সহজেই মৌলভী সাহেবরা এরা হাজার হাজার লোককে নামিয়ে দিচ্ছে, সরকার তাদের বিন্দুমাত্র বাধা দিচ্ছে না। বিএনপি যদি নামে, একেও বাধা দিতে পারবে না। জনগণের আজকে চালের দাম বাড়ছে, ওষুধের মূল্য নিয়ন্ত্রণহীন, সরকার ভ্যাকসিন কে পাবে না তাই নাই, অথচ তারা ডক্টর ইউনূসের মতো লোককে ব্যবহার করতে পারে। যে তাদেরকে আন্তর্জাতিক ক্ষেত্রে আমি বলি, বাংলাদেশকে যত লোকে চিনে, ইউনূসকে তার চেয়ে কম লোককে চেনে না। তাকে যদি আজকে বাংলাদেশের নিয়ে উনি সম্প্রতি করতে বলেছেন ভ্যাকসিন, উনি আরও বেশি করতে পারেন যদি উনি WTOতে এখানে নিয়ে তারা কম্পালসারি লাইসেন্স করে আমাদের গ্লোবকে সাহায্য করেন, তাহলে ভ্যাকসিনের দাম হবে $2। আর এখন আমাদেরকে সবাই পেতে পারি আমরা, বাংলাদেশের বিজ্ঞানগত অভিত। কিন্তু এই সরকার দেখেন, আমরা পৃথিবীর সর্বপ্রথম অ্যান্টিবডি টেস্ট উদ্ভাবন করেছিলাম, আজকে পর্যন্ত আমাদেরকে পারমিশন দেওয়া হয় না। আমি তো তাদের সরকারের সঠিক কাজকে প্রশংসাই করেছি, কিন্তু এটা তারা ব্যবসায়ীর কাছে বিক্রি হয়ে গেছে। অ্যান্টিজেন আমরা করে বসে আছি, তারা বাইরে থেকে অ্যান্টিজেন আনছে, আমাদেরকে বানাতে দিচ্ছে না। তো আজকেও আমি সরকারকে একটা চিঠি লিখছি যে এইসব না করে ক্ষতি দেশের হচ্ছে, আমাদের ক্ষতি হয়েছে। গণস্বাস্থ্য কেন্দ্রের 10 কোটি টাকার মতো বিনষ্ট হয়েছে, 10 কোটি টাকা ক্ষতি। অনেক ধন্যবাদ জনাব ডক্টর জাফরুল্লাহ চৌধুরী। আমি আপনার কাছে আবারও আসবো। আমাদের সঙ্গে আছেন দ্য ফিনান্সিয়াল হেরাল্ড পত্রিকার সম্পাদক জনাব রিয়াজউদ্দিন আহমেদ। জনাব ডক্টর জাফরুল্লাহ চৌধুরী বলছেন যে বিএনপিতে নতুন নেতৃত্ব দরকার। এটি কি তাহলে বিএনপির সংকট কাটিয়ে বিএনপিকে ঐক্যবদ্ধ করে দেবে? তাহলে বিএনপির সংকট কাটিয়ে বিএনপিকে ঐক্যবদ্ধ করে দেবে। বিএনপির
আমি কথাটা পুরো বুঝি নাই। জি, জনাব ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী বলছেন যে বিএনপিতে নতুন নেতৃত্ব দরকার, জাইমাকে নিয়ে আসার জন্য তিনি তাগিদ দিচ্ছেন। তাহলে এই ঘটনা যদি বিএনপি ঘটায়, তাহলে কি বিএনপি আগের মতো আগের বিএনপিতে পরিণত হবে? শুনেন, এখানে আমি আসলে রাজনৈতিক আলোচনায় যাই না, কোথাও পার্টিসিপেট করি না। এইটা আলোচনা করবেন জানলে হয়তো আমি আসতামও না, কারণ এটার মধ্যে আমি জড়িত না, আমি কোনোভাবে সম্পৃক্ত না। এখন যেখানে আমি নাই, এখানের সংকট নিয়ে আমি কি কথা বলবো? সংকট কে তৈরি করেছে, কিভাবে তৈরি হলো, এই সংকটকে কোন দিকে নিয়ে যাবে, এ তো কিছুই মানে আমি জানি না। আমি পেশাজীবী হিসাবে আমি বাইরের থেকে দেখি, এবং দেখার মধ্যে যেটা আছে এটা হলো বিএনপি তে সংকট আছে, এতে কোনো সন্দেহ নাই। আমেরিকার রাজনীতিতেও তো সংকট আছে। এখন দেখেন, আমেরিকার মতো জায়গায় আওয়াজ উঠেছে যে মার্শাল ল করা হবে, এটা তো অচিন্তনীয় ঘটনা। এইগুলি তো রাজনীতিতে ঘটে, এবং আমাদের দেশে রাজনীতির টোটালিটি একটা সংকট আছে, দলগুলির মধ্যে একটা সংকট আছে, দলগুলির ভিতরে একটা সংকট আছে। এবং আমাদের দলগুলি যখন কেন্দ্রীভূত নেতৃত্বের বাইরে চলে যায়, তখন ওই দলগুলির মধ্যে সংকট সৃষ্টি হয়। আমাদের দলগুলি এই মুহূর্তে বিএনপির কেন্দ্রীয় নেতৃত্বে কে আছে? বিএনপির মূল নেতা হলো বেগম খালেদা জিয়া, কিন্তু তিনি এই মুহূর্তে অ্যাক্টিভ না। এই মুহূর্তে যারা নেতৃত্বে আছে তাদের উপরে তাদের নিয়ে নানান রকম কথা আছে, সংকট আছে, যেটা ডক্টর জাফরুল্লাহ চৌধুরী বললেন, মানে দ্বিতীয় সারির নেতার কথা। তো এইগুলি তো আছে। এছাড়া বিএনপি কিন্তু অনেক ভুল করেছে, বিএনপি আন্দোলন করতে যেয়ে অনেক ভুল করেছে, যে ভুলের মাসুল এখনো বিএনপিকে দিতে হয়েছে। যে 2014 সালের নির্বাচন বয়কট ছিল সবচেয়ে মারাত্মক ভুল। এই ভুল কিভাবে সংশোধন করবে? এই ভুলের সংশোধন কোথায়? এটা এই জবাব কি বিএনপি দিতে পারবে? এই মানে কোটি কোটি লোকের মানে আশা আকাঙ্ক্ষার মধ্যে আশা আকাঙ্ক্ষাতে তো বিএনপি ধারণ করতে পারে নাই, যে জন্য এই লোকগুলি হতাশ হলেও বিএনপির যেটা মূল শক্তি, এটা হলো এই 12 বছরে বিএনপি কিন্তু ঐক্যবদ্ধ আছে, বিএনপি ভেঙে যায় না, বিএনপি মাঠ থেকে সরে যায় না, নমনীয় আছে, মিউ মিউ করে চলছে, কিন্তু বিএনপি হারিয়ে যায় না। এইটা স্বীকার করতেই হবে। কিন্তু আমি এই ব্যাপারে খুব বেশি আলোচনা করতে চাই না। এই ব্যাপারে ডক্টর জাফরুল্লাহ চৌধুরী এবং মেজর আক্তার প্রপার পারসন, ওনারা ভিতরে আছেন, কাছে আছেন, ওনাদের সাথে কথাবার্তা হয়, ওনারা ভিতরে খবর রাখেন। এখন এই যে শোকজ নিয়ে যে সংকট হয়েছে, যেটা বলছিলেন, কি সংকট হয়েছে? এরকম তো একটা পার্টির মধ্যে হতেই পারে, মানে পার্টির মধ্যে হতে পারে না। বিএনপিতে আওয়ামী লীগে যখন আপনার নমিনেশন না পেয়ে অনেকে বিদ্রোহী ক্যান্ডিডেট হলো, তাদেরকে বের করে দিবে কি দিবে না, এই নিয়ে তো আওয়ামী লীগের মধ্যে বিশাল সংকট ছিল। তো বড় দলের মধ্যে তো সংকট থাকবে, এই সংকট তো ছোট দলের মধ্যে থাকবে না। আর হেফাজতকে নিয়ে যে সংকট, এটা তো মানে এটা সরকারকে বুঝতে হবে। হেফাজত তো সরকারি প্রেরণায় এতটুকু এসছে। হেফাজতের দাবির মুখে পাঠ্যপুস্তকের গল্প চেঞ্জ হয়ে গেল, লেখা চেঞ্জ হয়ে গেল। হেফাজতের কারণে সোহরাওয়ার্দী উদ্যানে হাফিজজি আপনার শফি সাহেবকে সম্বর্ধনা দেওয়া হলো। এগুলি কি অসত্য কথা? এগুলি তো রাজনীতিতে সংকট তৈরি করেছে। বিএনপি আওয়ামী লীগের সংকট দেখে তো লাভ নেই, দেশের টোটাল রাজনৈতিক সংকট দেখেন। এই যে মৌলবাদীদের রাস্তায় নামানো হয়েছে, তাদেরকে যেভাবে তাদের নিয়ে
তাদেরকে লাই দেওয়া হয়েছে কাঁধে ওঠার জন্য, মাথায় ওঠার জন্য। একে রাজনৈতিক সংকট তৈরি হয় না এই দেশে? মৌলবাদী যে অসাম্প্রদায়িক রাজনীতির কথা যারা বলছে, তারা এই সাম্প্রদায়িক শক্তিকে রুখতে পারছে না কেন? তাদের ব্যাপারে শক্ত কথা বলতে পারছে না কেন? এটা রাজনীতির সংকট নয়? এই সংকটটা আগে সমাধান করেন, তারপরে বিএনপির সংকট, আওয়ামী লীগের সংকট, এগুলি পরে আসেন, আমি মনে করি। অনেক ধন্যবাদ। একটা বিরতি নিচ্ছি, আমাদের সঙ্গে থাকুন সুপ্রিয় দর্শক। আবারও স্বাগত। আপনারা দেখছেন CSRM জনতন্ত্র গণতন্ত্র। জনাব অবসরপ্রাপ্ত মেজর আখতারুজ্জামান, জনাব ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী বলছেন যে বিএনপিতে এখন জাইমা রহমানকে নিয়ে আসা দরকার। আপনি কি বলবেন? কি বলবো আর বলেন, আমাদের এত শ্রদ্ধাভাজন ব্যক্তি, উনি একজন অত্যন্ত উঁচু ধরেন এবং সিনিয়র ফ্রিডম ফাইটার্স, একজন মুক্তিযুদ্ধের প্রথম থেকে উনি ছিলেন এবং আমরা একজন অত্যন্ত সম্মানীয় ব্যক্তি। ওনার বক্তব্যের সঙ্গে আমি কি বলবো বলেন? উনি যদি এই ধরনের কথাবার্তা বলে, এটা তো মানে আমাদের জন্য খুবই এম্বারেসিং হয়ে যায়। সারা বাংলাদেশের বিএনপি নেতা কর্মীদের মধ্যে উনি তো একটা বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করে দিয়েছেন। ওনার প্রতি মানুষের যে শ্রদ্ধাটা ছিল, সেই শ্রদ্ধাটা দূর হয়ে যাচ্ছে আমি বলতে চাই না, কিন্তু উনি এগুলো কেন বলতে যাচ্ছেন বুঝি না। তারেক রহমানের সমস্যা থাকতে পারে, সমস্যা থাকলে তাকে সমাধান দেন, তাকে অ্যাডভাইস করেন, তাকে গাইড করেন। আপনারা তো সিনিয়র সিটিজেন, আপনারা সিনিয়র, আপনি 20 দলের মধ্যে আছেন। তারেক রহমানকে পরিবর্তন করা মানসিকতা কেন আপনাদের? ওনার যদি কোনো ভুল বান্ধি থাকে সমালোচনা করেন, ওনাকে গাইড করেন, কারেকশন দেন। নতুন একটা ইস্যু নিয়ে আসছেন তার স্ত্রীকে নিয়ে আসার জন্য, অর্থাৎ ঘরের মধ্যে ঝগড়া লাগাই দেওয়ার চেষ্টা করতেছেন। আপনারা এই যদি সিনিয়র নেতারা এগুলো করেন, দুঃখজনক স্যার। স্যার আপনার সম্বন্ধের কথা বলা আমার জন্য বেয়াদবি হয়। আপনি যখন একজন প্রথম সারি মুক্তিযোদ্ধা, তখন আমি একটা সৈনিক, সিপাই, রাইফেল নিয়ে আল্লাহ কান্দে নিয়ে দৌড়াদৌড়ি করি। আর আপনি তখন বিশাল মুক্তিযোদ্ধা, প্রথম সারি, মানে সরকারের পরে আপনার স্থান। তারপরে বাংলাদেশেও আপনার প্রচন্ড দৌড় চালিয়েছেন। এরশাদ আমলে আপনি এরশাদকে স্বাগত জানিয়ে নিয়ে আসছেন। জাতি যখন এরশাদের বিরুদ্ধে, তখন আপনি হঠাৎ করে এরশাদকে নিয়ে আসছেন স্যার, এরশাদের পক্ষে গেছেন। তাই না কেন গেছিলেন, কি কারণে গেছিলেন? কিন্তু আমি যেটা বলতে চাই জাফরুল্লাহ স্যার, আপনার জাতীয় বিবেক হন না, আপনার জাতীয় নেতা হন, জাতীয় অভিভাবক হন। আপনার এমন কিছু বলেন যেটা আমাদের মধ্যে একটা উৎসাহ আসে, উদ্দীপনা আসে, আমরা এটাকে সহজভাবে নিতে চাই। আজকে রিয়াজ ভাই খুব সুন্দর করে বলেছেন যে আজকে দলীয় সংকট, আওয়ামী লীগের সংকট আলোচনা করার জন্য তো রিয়াজ ভাইয়ের মধ্যে সম্পাদক সাহেব এখানে আসা, এটা ওনার জন্য একটা এম্বারেসিং, বিতর্কজনক। উনি আজকে জাতীয় সংকট নিয়ে বলবেন, জাতির সংকট হচ্ছে, যে কথাটা আমি আপনাকে ইনডাইরেক্টলি বলেছি। জেনারেল শফিউল্লাহকে সুপারসিড করে সেনাপ্রধান বানানোর পরে কি আমাদের স্মৃতি কি মধুর? জেনারেল মঈনকে ম্যাডাম চিফ অফ স্টাফ বানিয়েছেন ওনার নোয়াখালী গ্রিডে, স্মৃতি কি? দুর্ভাগ্য কি? বিভীষিকাময়। ওই পথে যারা হাসতেছেন, আবার কি জাতিকে এরকম সংকটে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন? সংকট তো ওখানে। কেন একজন ব্যক্তিকে তুলে নিয়ে আসতে হবে? কেন ব্যক্তির প্রতি আমাদের এত বেশি আগ্রহ থাকতে পারবে? একজনের অধিকার দিতে গিয়ে আপনি 5 জনের অধিকার নষ্ট করতেছেন। একবার ভাবার চেষ্টা করেছেন ওই 5 জন কি বসে থাকবে? এই 5 জন কি মুখে ওই রুমাল দিয়ে কি জামাই সাজবে? তারাও তো মানুষ, তারাও তো ব্যক্তি, তাদেরও সম্মান আছে। তারাও তো এই 30 বছর 25 বছর চাকরি করে অভিজ্ঞতা এখানে আসছে। তাদেরকে ছুঁড়ে ফেলে দেবেন কারণ আপনার ক্ষমতা আছে? আপনি একজন সিনিয়র নেতা, আপনি সুপারিশ করবেন বলেই তারেক রহমানকে ছুঁড়ে ফেলে দিয়ে তার স্ত্রীকে বলবেন তার সামনে, তার জীবদ্দশায় বলতে পারতেন আপনি একদিন জিয়া রহমানের সামনে বেগম খালেদা জিয়াকে প্রধানমন্ত্রী বানানোর কথা? বলতে পারতেন কোনদিন? বলতে পারতেন এরশাদের সামনে তার স্ত্রী রসুল এরশাদকে জাতীয় পার্টির প্রধান বানানোর কথা? পারতেন না। আজকে পারবেন বলতে প্রধানমন্ত্রীর সামনে তার ছেলেকে দায়িত্ব দিতে? কেন এরকম কাজ করেন আপনারা? আমাদের সিনিয়র, জাতির সিনিয়র, আপনারা আমাদের প্রথম সারির নেতা। কোন দল করে সেটা বড় কথা না। জাফরুল্লাহ, কাজী জাফরুল্লাহ ইজ এন লিজেন্ড, এটা ইতিহাস, একটা প্রতিষ্ঠান, ব্যক্তিত্ব নয়।
আপনি যদি এগুলা বলেন তারেক রহমানকে সরে যেতে হবে, তারেক তারেক রহমান যে ভুল ভ্রান্তি করলে, যেমন আমার রিয়াজ ভাই বলেছেন 14 সালের নির্বাচনে না যাওয়া ভুল হয়েছে। হ্যাঁ, হয়তো ওনার দৃষ্টিতে ভুল হতে পারে। আমার দলের নেতা কর্মীরা হয়তো নেতা মনে করেছেন প্রয়োজন ছিল, কারণ অতীতে অনেক বয়কট করে তারা ফলাফল পজিটিভ পেয়েছে। 1900 ওই নির্বাচনে বয়কট করে আওয়ামী লীগ 2006 সনে একটা গৃহযুদ্ধের মতো অবস্থা সৃষ্টি করতে পেরেছিল। হয়তো ম্যাডাম ভেবেছিল যে পরে উনি চিন্তা করো, উনি সামনে আরো বাড়ে, আরো আগে যায়, তার দেশে হয়তো গৃহযুদ্ধ দিয়ে চলে যাবে। উনি পিছনে চলে আসছেন, কারণ ওনাকে সবাই আমরা বলি উনি আপোষহীন। উনি আপোষ করতে গেলেন, তো এটাও আপনারা ভুল বুঝতেছেন। হ্যাঁ, ভুল ভ্রান্তি দিতে হবে, জাতীয় নেতা বলে তো আর এমন কোনো কথা না যে ভুল হবে না। মৌলানা ভাসানী আমাদের বিশাল বড় নেতা, উনি কি ভুল করেন নাই? উনি কি সত্য নির্বাচনে না যাওয়াটা কি ওনার সঠিক হয়েছিল? এরকম জাতীয় পর্যায়ে তো ভুল ভ্রান্তি আসবেই, কিন্তু আমাদেরকে সামনের দিকে এগোতে হবে। আজকে আসেন আমরা চেষ্টা করি তারেক রহমানের নেতৃত্বে, তারেক রহমানকে ঘিরে বিএনপিটাকে আরো কিভাবে শক্তিশালী করা যায়। আপনারা যারা অভিজ্ঞ আছেন, যাদের রাজনৈতিক অবস্থান আছে, সম্পাদক যারা আছেন, মিডিয়ার সঙ্গে যাদের ইনফ্লুয়েন্স আছে, প্রভাব আছে, আসেন না আমরা সবাই মিলে চেষ্টা করি। আমরা কেন সরকারের পাতানো খেলায়, সরকারের ষড়যন্ত্রে উৎসাহিত পা দিচ্ছি? এই যে আজকে রিয়াজ ভাই বলেছেন হেফাজতকে নিয়ন্ত্রণ করতে পারতেছেন না, হেফাজতকে আপনি এত বড় বড় কথা বলতেছেন, আজকে হেফাজত বঙ্গবন্ধুকে বঙ্গোপসাগরে ফেলে দিবে, এই কথা বলার পরেও আওয়ামী লীগের নেতারা হেফাজত কিছু বলতে পারবেন না। এই পুরো দুর্ভাগ্য। আমি অতীতে বলছি, আবারও বলছি, 15ই আগস্ট বঙ্গবন্ধু হত্যার পরে আওয়ামী লীগের একজন নেতা ঘরে বেরোন নাই, আর আজকে শেখ হাসিনার সামনে গিয়ে বঙ্গবন্ধু বললে কেঁদে দেন, কারণ ওইটা প্রধানমন্ত্রী সবচেয়ে বড় দুর্বলতা। আপনার কাছে আবারও আসবো আশা করছি। জনাব ডক্টর জাফরুল্লাহ চৌধুরী, জনাব মেজর আক্তার বলছেন যে তারেক রহমানের কন্যাকে রাজনীতিতে নিয়ে আসার যে কথা আপনি বলছেন, তাতে করে তাদের পরিবারের ভেতরে একটি ঝগড়া লাগিয়ে দেওয়ার মতো কথা হলো এটি। জনাব ডক্টর জাফরুল্লাহ চৌধুরী। উনি মেজর আক্তার আমাকে সম্পূর্ণ ভুল বুঝেছেন। আমি কিন্তু তাকে না, আমি বলছি বাস্তবতার নিরিখে কি করা উচিত। আজকে আমি বহুবার বলেছি তারেক খুব ভালো নেতা হতে পারবে, কিন্তু এই মুহূর্তে তো তারেক বাংলাদেশে আসতে পারবে না। আজকে বাংলাদেশে যদি আওয়ামী লীগ আর বিএনপি না জিতলে তার ভবিষ্যৎ অন্ধকার। আজকে দেখেন, আজকে খালেদা জিয়ার আজকে এতদিন ইতে আছেন, সেখানে একটা আন্দোলন করে উঠতে পারছেন না। এটা এই নেতৃত্বের ভুলটা কার? একটা আগে খালেদা জিয়ার জন্য যেখানে লোকে হাজার হাজার লোক, আমি একবার বলছি 6 মাস থেকে 1 বছরের পরে খালেদা জিয়াকে লোকে ভুলে যাবে, অথচ এটা হবে জাতির জন্য সবচেয়ে দুর্ভাগ্যজনক ঘটনা। তারপরে তাকে যদি ভুলে যায়, জনক ঘটনা। এইটার জন্য আজকে যদি এখানে দেশের মধ্যে আন্দোলন করে না উঠে, সেটা দায়ী কে? হয় স্ট্যান্ডিং কমিটির একলা, না তারেক জিয়া সমেত সপরে জিনিসের ইটা দেয়। তারেক জিয়ার নামে হাজার হাজার লোক এখনও করে, কিন্তু তাদেরটা বর্তমান যেভাবে এখানে সব কিছু ওখান থেকে বসে কাকে মনোনয়ন দেবে কাকে না দেবে সেই সব করা সম্ভবপর না, হাজার হাজার মাইল দূরে থেকে। আজকে যদি আক্তারের কথাই ধরেন, আমি কোনো ব্যক্তি আনতে চাই না, তারা কি পারত না কয়েক লক্ষ লোককে রাস্তায় নামানো, হাইকোর্টকে ঘেরাও দেওয়া, যেটা অন্যায়ভাবে খালেদা জিয়ার প্রতি যে জেল জয়েন করা হয়েছে, সবাই আমি বারে বারে বলেছি তাকে জামিন না দেওয়াটা এটা একটা জঘন্য, এটা একটা অপরাধ করেছে আমাদের বিচারপতিগণ। তারা সেই জায়গাতে ওনারা সেটা না নিয়ে এখানে আপেক্ষিক ইতে নিয়ে আজকে চাইবার কথা কেন বলেছি, সে ঘুরে বেড়াতে পারবে। আমি কিন্তু একবারও বলিনি যে তাকে জেনারেল সেক্রেটারি বানিয়ে দেওয়া হোক। তাকে একটা যে কোনো কিছু হলে জনগণ তাকে নিয়ে নবীনের সবাইকে স্থান দিতে চায়। আজকে সে আসলে কর্মীরা উৎসাহিত হবে। যে কথা কিনা আমাদের আক্তার, এটা কেবল পার্টির মধ্যে এইসব আছে এই বলাটা ঠিক না। হাফিজ তো সাধারণ কর্মী না, হাফিজ সিনিয়র কর্মী, একটা খুব বড় প্রথম শ্রেণীর মুক্তিযোদ্ধা।
আমি যখন বিলেত থেকে আসি পয়লা যে লোকটাকে দেখি সেটা হলো মেজর হাফিজ। সেই সম্পর্ক কীভাবে, এবং তার কাছে পাঠায় কে? তাজউদ্দিন সাহেব। যুদ্ধ হচ্ছে, যুদ্ধের নেতৃত্ব দিচ্ছে, এরকম একটা লোক। সে 500 লোককেই হয়ে বলল তারা রাস্তায় বসে পড়েছে, তার তো বিএনপির কাজই করেছে। তাকে জিনিসটাকে মনে রাখতে হবে, এটাতে আমাদের সুবুদ্ধি দিয়েছি। পরামর্শ দেওয়া না নেওয়া ইচ্ছা ক্ষমতা তাদের, কারণ আমি তো তাদের পরামর্শদাতাও না, তাদের একটিভও না, একটা হিতাকাঙ্ক্ষীকে পৃথিবীর সর্বত্রই ভুল বুঝেছে, নতুন কিছু না। আজকে চিন্তা করে দেখেন, আমি কিন্তু আজকে তারেকের ওয়াইফকেও আনতে বলিনি, ইয়াং রক্তদার নবীন তরুণ, সে যেখানে লেখাপড়া করেছে ব্রিটেনে, সেখানে ব্যারিস্টার হয়েছে, সম্পর্কে তার বলতে চেতনা আছে। তাকে পেলে এখানকার বিএনপির কর্মীরা উৎসাহিত হবেন, হাসিনা টের পাবেন তার যোগ্য প্রতিদ্বন্দ্বী এসছেন। দেখেন আজকে রাক্ষসে ডাক দিলে ইনারা সে তর্ক বিতর্ক, এটা ওনাদের মেয়ের মতো, এদের প্রত্যেককে আমাদের স্ট্যান্ডিং কমিটির ইরা, সে নির্ভয়ে তর্ক বিতর্ক করতে ভয় পাবে না, এটা আভ্যন্তরীণ পাবে, কোনো পাবলিকলি না। তো এইটা জিনিসটাকে, এটাকে সরকারের প্ল্যান করে, সরকার এত বেকুব না যে তারা চাইবে জাইমা আসুক। সরকার যত মনে প্রাণে চাইবে যেন জাইমা না আসে। দুইজন নেত্রী, তাদের খালেদা জিয়া আজকে অন্যায়ভাবেই জেল থেকে বেরোতে পারছেন না, এদিকে তারেকও আসতে পারছেন না। তাহলে দেখ কী করে হবে? আজকে আপনি বলেন আক্তার, যদি এই স্ট্যান্ডিং কমিটি সবাই যদি এসে রাস্তায় দাঁড়াতো, যে কোনো দিন 50,000 লোক এসে হাজির হবে, মার খাবে। তারা এখনও 1 লাখ বিএনপি কর্মী জেলে আছে। এই দিনও বলেছেন 35 লাখ লোকের নামে মামলা আছে, এর মধ্যে কোনো উত্তাপ নাই। আপনি এটা কী বলছেন? এটা কোনো পলিটিক্যাল পার্টির ইয়ে হলো? এটা অত্যন্ত ভুল পথে চলছেন আপনারা। আমাদের সমালোচনা করতেই পারেন, সেটাকে আমি খুব সম্মানজনকই মনে করছি। আপনারা আমার কথাকে নিয়ে আলাপ করছেন, সেটা একটু খোলা মনে আলাপ করে দেখেন, আপনাদেরই লাভ হবে। দেশে গণতন্ত্র আসবে, গণতন্ত্র আসলে বিএনপির লাভই সবচেয়ে বেশি হবে। জি, অনেক ধন্যবাদ আপনাকে জনাব রিয়াজউদ্দিন আহমেদ। অনুষ্ঠানের একদম শেষ দিকে আছি আমি। তাহলে এখন দ্বিমতি দেখা গেল জনাব মেজর আক্তার এবং জনাব ডক্টর জাফরুল্লাহ চৌধুরীর মধ্যে, যে বিএনপির নতুন নেতৃত্বের বিষয়ে আপনার কি মত? তাহলে বিএনপি কিভাবে ঘুরে দাঁড়াবে? আমার কোনো মত নেই এই ব্যাপারে। আমি বিএনপি করি না এই মুহূর্তে, এবং বিএনপির নেতা কে হবে কি হবে বিএনপির যারা সমর্থক, যারা বিএনপির কর্মী নেতা, তারা ঠিক করবে। এটা আমরা এখানে বসে ঠিক করে দিতে পারবো না। আমি মনে করি বিএনপি কিভাবে নেতৃত্ব দিবে তারা ঠিক করবে। আর আমাদের দেশে নেতৃত্বের একটা সেট প্যাটার্ন আছে সব দলের জন্য। এই প্যাটার্নটা হলো ডাইনেস্টি পলিটিক্স চলছে বাংলাদেশে। ডাইনেস্টি পলিটিক্সের যে ধারা, এই ধারার থেকে আমরা বেরোতে পারি না। এটা আওয়ামী লীগও বেরোতে পারে না, বিএনপিও বেরোতে পারে। কাজেই এই ধারাটা ঠিক করা আছে, এটার জন্য কোনো কনস্টিটিউশনও লাগে না, কিচ্ছু লাগে না। ট্রেডিশন, এটা ট্রেডিশনালি খালেদা জিয়া কিভাবে রাজনীতিতে এসছেন, শেখ হাসিনা কিভাবে রাজনীতিতে এসছেন, তাকে মানে আওয়ামী লীগ তো ভেঙেই যাচ্ছিল আমাদের চোখের সামনে, মানে ওই হোটেলে ভেঙে যাচ্ছিল। ওই সময় শেখ হাসিনাকে এনে আওয়ামী লীগকে রক্ষা করা হলো, বিএনপি খালেদা জিয়াকে এনে বিএনপিকে রক্ষা করা হলো। কারণ বিএনপির মধ্যে তখন জাস্টিস সাত্তার, শাহজিজুর রহমান একদিকে, বদরুদ্দোজা চৌধুরী এন্ড আদার্স তারা আরেকদিকে। দল প্রায় ভেঙে যাচ্ছিল, তখন খালেদা জিয়া এসে। এখন আমাদের রোগের চিকিৎসা তো জানা আছে, যেটা ডক্টর জাফরুল্লাহ চৌধুরী বললেন, ওই চিকিৎসারই একটা অংশ এটা। ওই চিকিৎসার মধ্যে আলটিমেটলি যাবে, সব দলই যাবে ওইখানে। আজকে দেখেন এরশাদ মরে গেছে, জাতীয় পার্টির হাল ধরছে কে, কার হাতে দিয়ে গেছে? জিএম কাদের, রওশন এরশাদ। বাইরে কিন্তু যায়নি, নেতৃত্ব বাইরে যায়নি। কাজে আমাদের ডাইনেস্টি পলিটিক্সের একটা সেট প্যাটার্ন আছে, একটা আনরিটেন কনস্টিটিউশন আছে, ওটা ফলো করেন, তবে সংকট কেটে গেছে। জি,
1 মিনিট সময় আছে, জনাব মেজর আক্তার, আপনার জন্য 30 সেকেন্ড, আপনার শেষ কথা শুনি। জি ভাই, অনেক ধন্যবাদ। আসলে রিয়াজ ভাই সুন্দর বলেছেন ডাইনাস্টির, এবং সেটা হবে আমাদের তো। কিন্তু আজকে তারেক রহমানের সামনে তার ওয়াইফ বলেন, তার মেয়ে বলেন, তাদেরকে সামনে নিয়ে আসে, এটা তো এম্বারাসিং আমাদের জন্য, এটা সবার জন্য এম্বারাসিং, ম্যাডামের জন্য এম্বারাসিং। এটা তো সলিউশন আসতেছে না। সমাধানটা হলো আপনি যেটা বলেছেন, আসেন আন্দোলন করে ধরি, তারেক রহমান আন্দোলন ডাক দিবেন, আমরা মাঠে ঝাঁপিয়ে পড়বো। এবং ঝাঁপানোর জন্য আমাদের বয়স্ক যারা তারা ঝাঁপিয়ে পড়ে না, ঝাঁপিয়ে পড়ে নির্বাহী কমিশনার, ঝাঁপিয়ে পড়ে জেলা পর্যায়ের নেতারা, উপজেলা পর্যায়ের নেতারা ঝাঁপিয়ে পড়বে। আমরা আশা করবো না জাফরুল্লাহ ভাই সেই 1971 সনে যেভাবে ঝাঁপিয়ে পড়েছিলেন, বিদেশ থেকে চলে আসছিলেন, সেই রাস্তায় সেই জঙ্গলে বনে বসে হাসপাতাল তৈরি করেছিলেন। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ জনাব ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী। 2 বাক্য শুনে আমরা অনুষ্ঠান শেষ করব। আমার একটা সাজেশন হলো, তাদের এখনো পর্যন্ত যদিও জেলেই আছেন, উনি বাইরে থাকাকালীন অবস্থায় একটা ন্যাশনাল কনভেনশন করা দরকার বিএনপির, সেখানে বসে তারা আমাদের অনেক ধন্যবাদ। বিএনপির দরকার ন্যাশনাল কনভেনশন করা আপনি বলছেন। সুপ্রিয় দর্শক, আরো খবর বিশ্লেষণ জানতে ভিজিট করুন www.news24bd.tv। ধন্যবাদ সবাইকে।